বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান বা পার্সি সম্প্রদায়কে পাসপোর্ট বা অন্যান্য নথি ছাড়াই এদেশে থাকতে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাংলাদেশ থেকে রাজ্যে আসা সংখ্যালঘুরা। সম্প্রতি পাস হওয়া অভিবাসন ও বিদেশি আইন 2025-এর প্রেক্ষিতে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। দুদিন আগেই আইনটি সারা দেশে কার্যকর করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুসারে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা 2024 সালের 31শে ডিসেম্বর বা তার আগে বৈধ পাসপোর্ট বা ভ্রমণপত্রে ভারতে প্রবেশ করেছেন কিংবা যাদের সেই নথির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট 2025 অনুযায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এর আগে গত বছর নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। এই সংশোধনী অনুসারে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের 6 সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের অবৈধ উদ্বাস্তু বলা হবে না। যদি তারা গত 14 বছরের মধ্যে অন্তত 5 বছর বা গত 1 বছর ধরে ভারতে থেকেছেন বলে প্রমাণ করতে পারেন, তাহলে তারা আবেদন করতে পারবেন ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। নতুন আইনে সময়সীমা বাড়িয়ে দেওয়ার এই 3 দেশের কিছুটা হলেও স্বস্তি পেল 6 সংখ্যালঘু সম্প্রদায়। 31শে ডিসেম্বর 2024 বা তার আগে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের যারা বৈধ নথিপত্র ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ নথিপত্র সহ ধর্মীয় নিপীড়নের কারণে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তারা এই আইনের আওতায় আসবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া আইনে বিদেশি নাগরিকদের জন্য বেশ কিছু অতিরিক্ত শর্ত চাপানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মসূত্রে ভারতে আসা বিদেশি নাগরিকদের সরাসরি পেট্রোলিয়াম সহ যাবতীয় জ্বালানি ক্ষেত্র, পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত করা যাবে না। এইসব ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলা হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য। নতুন আইনের বিধান অনুযায়ী একমাত্র নেপাল ও ভুটানের নাগরিকেরা নিজের দেশের পাসপোর্ট দেখিয়ে প্রবেশ করতে পারবেন ভারতে। তাদের প্রয়োজন হবে না ভিসা নেওয়ার। তবে বৈধ পাসপোর্ট বা ভ্রমণের নথি ছাড়াই ভারতে কতজন মানুষ বসবাস করছেন তার কোনো তথ্য প্রকাশ করতে পারেনি সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। টিটিএডিসির নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত বিজেপি। বুধবার জনজাতি মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি রাজ্য ইউনিট। বুধবার আগরতলায় জনজাতি মোর্চার এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দল ও সরকারের যৌথ উদ্যোগে জনজাতি জনগণের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান খোঁজার বিষয়ে আলোচনা হয় সভায়। 2014 সালের আগে অবহেলিত ছিল জনজাতিরা, কিন্তু সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী। একই দিশায় কাজ করছে রাজ্য সরকারও বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তাতেই আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হবে। এবং অনেকদিন ধরে এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বসা হচ্ছিল না। কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যই আজকের এখানে বৈঠক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করছে। আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি। সেই বিষয় নিয়ে আমরা টিটিএডিসির গ্রাম পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত বিজেপি। জনসংযোগ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলে সংগঠন ভিত্তি আরো শক্তিশালী করার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিন আমরা ইলেকশন, নতুন নিশ্চয়ই ইলেকশন আসবে, ইলেকশন আমরা ফেস করব,
সেটা বিসি ইলেকশনই হোক, সেটা এডিসি ইলেকশনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা এর জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না, আমরা ইলেকশন তো থাকবেই, কিন্তু তাছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য, বিশেষ করে জনজাতিদের নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক, তাদের আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে, এবং তাদের কি আমরা আগামী দিন যে বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে। জনজাতি রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। এই প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। টিটিএ এডিসি নির্বাচনে ক্ষমতা দখল করা বিজেপির জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে জনজাতি রাজনীতিতে। যদিও পাহাড়ি এলাকায় মানুষের আস্থা অর্জন করতে বিশেষ পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে আসন্ন এডিসি নির্বাচন এবার শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, রাজ্যের রাজনৈতিক সমীকরণে বিজেপির অবস্থান দৃঢ় করার পরীক্ষা মঞ্চ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। জনজাতি রাজনীতিতে কার বার্তা গ্রহণযোগ্য হয় সেটি নির্ধারণ করবে আগামীর পথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কন্যা সন্তান দেশের এক অনন্য সম্পদ। আমাদের উচিত কন্যা সন্তানের প্রতি দায়িত্ববান এবং যত্নশীল হওয়া। বুধবার বিলোনিয়ায় বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ক কর্মশালায় যোগ দিতে এসে কন্যা সন্তানের শিক্ষা এবং যত্নের প্রতি গুরুত্ব তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দক্ষিণ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দফতরের উদ্যোগে কর্মশালাটি হয় বিলোনিয়ার শচীন দীপবর্মন অডিটোরিয়াম হলে। বিশেষ কৃতিত্বের জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। Small daily affirmation in telling your daughter that her voice matters, that her curiosity is a gift, and that her ambitions, however grand, are valid and achievable. घर में बोलता है तो बात करता है तो छोटे छोटे इसमें चुप बैठो, तुमको क्यों, ऐसे कभी पेरेंट्स नहीं बोलना है। जो भी बात करते हैं उसका क्या इच्छा है क्या है देखने का जरूरी पेरेंट्स को है। Your living room should be her first laboratory for ideas, for her first debating hall, and for first studio, art studio. Encourage her to think, to question, to lead the conversation at the dinner table. Your faith is the sky through which she soars. Never let her doubt that she can fly. প্রশাসনিক পর্যায়ে রদবদল করল রাজ্য সরকার। এক্ষেত্রে বদলি ও পদায়ন করা হয়েছে 15 জন আইএএস এবং টিসিএস আধিকারিকদের। রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে একসঙ্গে বদলি ও পদায়ন করা হয়েছে মোট 15 জন টিসিএস ও আইএএস কর্মকর্তার। দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে সাধারণ প্রশাসন বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে 9 জন এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে 6 জন কর্মকর্তার বদলির কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। এই রদবদলে বিশালগড়, ধর্মনগর, মোহনপুর, ধলাই, সিপাহীজলা, তেলিয়ামুড়া, শান্তির বাজার ও আমবাসা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আনা হয়েছে পরিবর্তন। বদলির আওতায় এসডিএম, এডিএম, কালেক্টর, সিইও ও যুগ্ম পরিচালকের মতো পদগুলোতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কর্মকর্তাদের। বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখযোগ্য বদলি পদায়নে বিশালগড়ের এসডিএম ও সিইও পদে বিঙ্কি সাহা, আইএএস দ্বিজ গোয়েল পশ্চিম ত্রিপুরার ডিএম অফিসে ও এসডি হিসেবে এবং আমবাসার এসডিএম ও সিইও পদে নিযুক্ত হয়েছেন রিঙ্কু রিয়াং। জনসেবার স্বার্থে এবং প্রশাসনের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে এই রদবদল কার্যকর করা হয়েছে। বিভিন্ন জেলায় প্রশাসনিক কাজের গতি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। এই বদলি পদায়নের মাধ্যমে বিশালগড়, ধর্মনগর, মোহনপুর, ধলাই, সিপাহীজলা, তেলিয়ামুড়া, শান্তির বাজার ও আমবাসা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র পেয়েছে নতুন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কৈলাসহর থেকে কমলপুর যাওয়ার পথে ফটিকরায় শ্রীপুর আসাম রাইফেলস সংলগ্ন এলাকায় বিকল্প জাতীয় সড়কের বেহাল দশায় ব্যাপকভাবে প্রভাবিত সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকরা। এক্ষেত্রে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তারা। ভয়াবহ অবস্থার মুখে ত্রিপুরার উত্তর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক NH 208 বিকল্প আসাম আগরতলা জাতীয় সড়ক কৈলাসহর থেকে কমলপুর যাওয়ার পথে ফটিকরায় শ্রীপুর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন অংশ ভেঙে পরিণত হয়েছে বিশাল গর্তে। এই অবস্থার কারণে প্রতিদিনই চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন লরি চালক, যাত্রী ও স্থানীয় মানুষ। প্রায়শই মাঝ পথে আটকে যাচ্ছে ভারী যানবাহন, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে জাতীয় সড়কে যান চলাচল। জিত কনস্ট্রাকশন নামে একটি বেসরকারি সংস্থা এই সড়কের নির্মাণ ও সংস্কারের দায়িত্বে থাকলেও তারা দীর্ঘদিন ধরে গাফিলতি করছে। সংবাদ মাধ্যমে একাধিকবার সমস্যাটি প্রকাশিত হলেও সরকার, প্রশাসন কিংবা NHIDCL এর কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে খোঁজ নিতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। আমরা তো কোনো রকম বাইক লইয়া ঠেলাই দেখাই আয়ো তো গাড়ি যে ওইদিকে যে লাইন করছে গাড়িগুলো অনেকদিন থেকে ওই জায়গার লাগিয়া খুব কষ্ট করতে আছে ড্রাইভারেরা। আমরা তো বাইক হইলেও দুজন হইলেও ঠেলাইও নিতাম কি বাড়ি কত খেয়ার থাকে না এখানে, কিন্তু গাড়িগুলো খুব কষ্ট হয় কতদিন ধরে এই জায়গাটা এমন অবস্থা হয়েছে, মানে একটা গাড়ি যাইবার মতন নাই। কোন রোডে এই সমস্যাটা? এটা জায়গা হয়েছে শ্রীপুর। আচ্ছা, শ্রীপুর। এখানে কি রাস্তার খারাপ? হ্যাঁ, রাস্তা তো খারাপ হয়ে দেখেন না, গাড়ি কাটছে। কত মিটার রাস্তা? কত মিটার? অনুমানিক 20-25 মিটার হইব। নইলে ঠিক আছে আমরা মানিয়ে নিতে পারতাম, কিন্তু একদিন না। এই জায়গাটার মাঝে মানে বাক্কা কয়দিন থেকে সমস্যা। মানে এখানে ডেইলি গাড়ি ফাঁসে দুইটা আইয়ে তারা কাজ করে ঠিক আছে, কিন্তু ওই উপরে মাটি বিছিয়া যায় গিয়া, আবার গাড়ি চলাচল করলে মানে গাড়িটা ভিজা। 2 নম্বরে পাইকারি আরম্ভ করছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করতে হয়, কিন্তু রাস্তার গর্তে লরি আটকে যায়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে যেমন ব্যবসার ক্ষতি হচ্ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ যান চালকদের। রাস্তা সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ হয় না। সরকারি দপ্তর শুধু কাগজি কলমে প্রকল্প চালায়। এর শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বলে অভিযোগ স্থানীয়দেরও। কালকে 11টার সময় আমরা আইছি, এদিক থেকে আমার লোক আরেকজন আসছিল, এই দুটা গাড়ি রাত্রে 11টার সময় ফাঁসছে। এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। এরা খুব বিভ্রান্তি রয়েছে। প্রায় 150 গাড়ি। আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে, এদিকে বাইরে দিতে পারে না। টুকটুক ড্রাইভারটি কষ্ট পাইতেছে, কোনো টিপ দিতে পারে না, কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো দোষ নাই, কোম্পানি কোনো রেসপন্স করে না। আমরা কোম্পানির যাই, কোম্পানি এদিকে গেলে পরে এরা তালা মেরে কই যায় গিয়া আয় না, তো কোম্পানি এই রাস্তার বলে বিল পাইছে না, টাকা পাইছে না, এরা কাজ করতে পারতো না। এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি। এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে। সকালবেলা এরা আইসে না, আমরা 2-3 বার ফোন করছি। ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে। গাড়ি ড্রাইভারটা আইছিল 5টার সময়, এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে, কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো, আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি। রাত্রে 11:30 থেকে 2টা গাড়ি এরকম কষ্ট পাইতেছে। কি আর খানে, কি আর কিছু, কোনো চা, কোনো ব্যবস্থা নেই। খেয়ে দিবে কেন? খেয়াল করবো এরা, ড্রাইভারটা খেয়াল করেনি, কোনো কেউ করেও না, করতে চায়ও না। কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে, এখন এটা আমরা কিতা করতে পারি, কিতা করলে ঠিক করতে পারবো? সড়ক সংস্কারের জন্য বরাদ্দ টাকা থাকা সত্ত্বেও সরকারি উদাসীনতা, নজরদারি অভাব ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। বর্তমানে ফটিকরায় শ্রীপুরের রাস্তার বেহাল দশা শুধু যান চলাচল নয়, বিপর্যস্ত করে তুলছে সমগ্র এলাকার অর্থনীতি ও জীবনযাত্রাকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজ্যে। এক্ষেত্রে জাতীয় গড়ের চেয়ে নিচে রয়েছে বেকারত্বের হার। সর্বশেষে জারি করা এই বিবৃতিতে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরায় হ্রাস পেয়েছে বেকারত্বের হার। তথ্য পরিসংখ্যান দিয়েই এই দাবি করল রাজ্য সরকার। কর্মসংস্থান ও জনশক্তি পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী গত 6 বছরে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে ত্রিপুরার বেকারত্বের হার। শুধু তাই নয়, জাতীয় গড়ের চেয়ে নিচে রয়েছে বেকারত্বের হার বলেও দাবি করেছে রাজ্য সরকার। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ বা PLFS অনুযায়ী 2018-19 সালে রাজ্যে বেকারত্বের হার ছিল 10%, যেখানে জাতীয় গড় ছিল 5.8%। বেকারত্বের হার 2019-20 সালে ত্রিপুরার নেমে আসে 3.2% যা অপরিবর্তিত থাকে 2020 থেকে 21 সালেও। 2021-22 সালে তা আরও কমে দাঁড়ায় 3%। 2022-23 সালে তা পৌঁছায় 1.4%।
সর্বশেষ 2023-24 অর্থ বছরে রাজ্যের বেকারত্ব সামনে বেড়ে দাঁড়িয়েছে 1.7% যা একই সময়ে জাতীয় গড় 3.2% এর চেয়ে অনেক কম বলে সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে রাজ্য সরকার। এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বলেও দাবি করেছে সরকার। 2018 সাল থেকে এখনো পর্যন্ত সরকারি চাকুরিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি পেয়েছেন 19,810 জন। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরার মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ইতিমধ্যে চাকুরি পেয়েছেন 4,417 জন। নিয়মিত শূন্যপদ পূরণের কাজ চালাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এবং শিক্ষক নিয়োগ বোর্ডও বলে জানিয়েছে রাজ্য সরকার। 700টি নতুন স্নাতক শিক্ষক পদ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। সরকারি চাকুরির বাইরে বেসরকারি খাতে সুযোগ তৈরিতেও জোর দিয়েছে রাজ্য সরকার। 2018-19 সাল থেকে এ পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে 102টি চাকুরি মেলা আয়োজন করে 2,231 জন প্রার্থীর বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া এনসিএস পোর্টালে চাকুরির জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন 8ম শ্রেণী বা তার বেশি যোগ্যতা সম্পূর্ণ 7,010 জন যুবক। চাকুরি মেলা ও বেসরকারি খাতে কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা মিলিতভাবে রাজ্যের কর্মসংস্থান সূচককে আরো মজবুত করছে এবং আগামী দিনে ত্রিপুরায় কর্মসংস্থানের সম্ভাবনা আরো উজ্জ্বল হবে বলে বিবৃতিতে দাবি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক স্বল্পতার প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করে যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নেই। এর মধ্যে সম্প্রতি বিষয় শিক্ষকদের বদলি করা হয়েছে অন্যত্র। শুধু শিক্ষকই নয়, বিদ্যুতের অপ্রতুলতা, খেলার সামগ্রী ও খেলার মাঠের অভাব, চলতি শিক্ষাবর্ষে পাঠ্য বই এখনো হাতে না পাওয়া ইত্যাদি কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন বলে এদিন অভিযোগ করে ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের প্রতিশ্রুতিতে প্রত্যাহার করা হয় অবরোধ। 9 তারিখ থেকে আমাদের হাফিলি পরীক্ষা, আজকে 3 তারিখ, সামনে রবিবার আছে। এখন আমাদের কোনো টিচার হলে কোনো জন না পারতে লাস্ট মুহূর্তে আজকে আমরা এই রাস্তা করবো। বিদ্যালয়ে কোনো হল রুম নেই। হল রুমে বাদ করে 2টা ক্লাস হয়েছে, পুরানা পঞ্চায়েতে বাদ করে 1টা ক্লাস হয়েছে। কোনো হল রুম নাই, বসার জায়গা নাই পর্যাপ্ত পরিমাণে। এখন আপাতত কয়জন টিচার আছে? বিদ্যালয়ে 12 জন টিচার আছে। 12 জনের মধ্যে 7 জন হলো কি সায়েন্সে, আর 4 জন 5 জন হলো কি মানে আর্টসে। 5 জন টিচার তো কোনো সময় একটা স্কুল চলে না আর্টস বিভাগে। তার লাগে আমরা না পারতে আসতে আইছি। তো তোমাদের দাবিটা কি? দাবিটা আমাদের মানে শিক্ষক চাইতে লাগবে এবং আইএস, এমএলএ এবং ডিও অফিস থেকে যত সময় কেউ আইসুন না আমরা আন্দোলন করবো। পার্মানেন্টলি লিখিত টিচার আইসুন, পার্মানেন্টলি না দিলে আমরা আন্দোলন ছাড়তাম না। দরকার হলে আমরা পার্মানেন্টলি আন্দোলন করবো। আমরা ক্লাস 11 স্টুডেন্ট এখন কেউ ফিলোসফি সাবজেক্ট পড়তে পারছে না, কারণ টিচার নাই। সব সাবজেক্টে এডিকশন চলবে। প্রশাসনের অনুমতি ছাড়াই বন দপ্তরের সরকারি জমি জবরদখল করতে উদ্যত হলো অস্ত্র ছেড়ে আত্মসমর্পণকারীদের পরিবার। ঘটনা গোমতী জেলার করবুক মহকুমায় বুধবার করবুক মহকুমার লেবাছড়ি তহসিলের উঁচুই বাড়িতে সরকারি লিচু বাগান জবরদখল করতে উদ্যত হয় এনএলএফটি এবং এটিটিএফ এর আত্মসমর্পণকারী এবং তাদের পরিবার। গত কয়েকদিন আগে বন দপ্তরের সরকারি জমি থেকে মাথাপিছু 25 কানি জমি দাবি করে চিঠি দিয়েছিল এনএলএফটি এবং এটিটিএফ এর 136 জন আত্মসমর্পণকারী, কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম অনুমোদন না মেলায় বুধবার এক প্রকার জমি জবরদখল করতে উদ্যত হয় আত্মসমর্পণকারীরা। শেষে পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সার্বিক বিষয়টি নিয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। না, তারা যেমন কোনো পারমিশন আমি পাইনি বা তারা হয়তো দেয়নি। তার সঙ্গে কথা বলে তাই আমি জানতে পারি। স্যার এখন তারা কি বলেছে? তাদের এটাই লাস্ট বক্তব্য। তারা 2-3 দিন টাইম চেয়েছে এবং তারা চাইছে যে এসডিএম অথরিটি বা ডিএম অথরিটি তার সঙ্গে কথা বলো এবং তাদের বাসস্থান দেওয়ার সাথে সুযোগ দেয়। স্যার জায়গাটা কোন জায়গাতে কাজ করা হচ্ছে? এটা লেবাছড়া অর্চার্ড, করবো এগ্রি সাব ডিভিশন, করবো সাব ডিভিশন আন্দার। দলের লোক তো আমি ঠিক
জানতে পারেন তাদের আমি একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমার কথাবার্তা হয়, উনি এই কথাগুলি বলেছেন এবং তারা কোন সংস্থা বা কী লোক সেটা আমি ঠিক জানতে পারি না। আমি একজনের সঙ্গে কথা বলেছি, সেই বলেছে তারা এটিটিএফে। আগামী দিনে আমাদের স্টেপ তো এই হবে, আমি এজ এ সুপারিনটেন্ডেন্ট হিসাবে যা করার আমার করণীয়, আমি প্রশাসনের লোকও না, কিন্তু এভাবে যদি গভর্নমেন্ট জায়গাতে অকুপাই হয় অবভিয়াসলি আমাদের হস্তক্ষেপ করা দরকার বা আমি সেটাই করেছি। ধন্যবাদ স্যার। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।